আমাদের তো গোড়ায় গলদ। সরকারের সাথে কথা বলেছি, কাউকে আমি বুঝাতেই পারিনি। নাহিদ সাহেব যে আপনার পরীক্ষা চালু করলেন, জি জি ওই সময় কিন্তু সরকার একটা নিয়ম করেছেন যে স্কুলে পাশ করতে পারবে না ওই স্কুলে অনুদান বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা একটা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে যায়। বলতো যে দোস্ত আমি তো বই লিখতেছি, আমাকে কিছু সৃজনশীল প্রশ্ন বানিয়ে দাও এবং উত্তরও বলে দাও। তাহলে উনি তো জীবনে সৃজনশীল কি এটাই তো বুঝেননি। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আজকে আমরা আলোক করব একটি ভিন্ন বিষয় নিয়ে এবং খুব জরুরি বিষয় নিয়ে, উচ্চশিক্ষার সংকট এবং সম্ভাবনা। আমরা জানি দেশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আগে থেকেই আছে। অনেক ছাত্র দেশের বাইরে চলে যাচ্ছেন, ফেরত আসছেন না। ইভেন অনেক শিক্ষকও আছেন যারা পিএইচডি করতে গিয়ে বা উচ্চশিক্ষার জন্য গিয়ে আর ফেরত আসেন না। এ ধরনের নানা সংকট রয়েছে। এসব সংকট নিয়ে আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর এবিএম শহীদুল ইসলাম। তিনি দীর্ঘদিন শিক্ষকতায় আছেন, শিক্ষাক্ষেত্রের সব শাখায় তিনি কাজ করেছেন এবং এই সুযোগে আপনাদের জানিয়ে রেখে আমি যে শুরুতেই বললাম যে অনেক শিক্ষকও আছেন যারা দেশের বাইরে গিয়ে ফেরত আসেন না, বাট তিনি কিন্তু কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছিলেন এবং উচ্চশিক্ষার শেষে আবার কিন্তু দেশে ফিরে এসেছেন। আজকে আমরা কথা বলবো। আবারও বলি, অধ্যাপক ডক্টর এবিএম শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। শিক্ষাক্ষেত্রে অনেক সংকটও আছে, অনেক সম্ভাবনাও আছে স্যার। তো আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলেন একটু। শিক্ষা ব্যবস্থায়, উচ্চশিক্ষায় স্পেশালি অবশ্যই অনেক সংকট আছে এবং সম্ভাবনাও আছে। এই সংকটের পিছনে যে অনেক কারণ, মানে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি আমরা একটা ম্যাচিউর ছেলে মেয়েকে পাই, কিন্তু এই ছেলেটি আপনার কলেজ এবং স্কুল পার হয়ে আসে। তো আমাদের তিনটে স্তর পার হয়েছে, প্রাথমিক, প্রাথমিক, প্রাইমারি স্কুল, হাই স্কুল, হাই এন্ড দেন কলেজ। স্কুলকে যদি আমরা একটা পর্যায়ে ধরি, জি, জি। প্রাইমারি স্কুল, যেমন আমি তো ক্লাস 3-তে সরাসরি বিন্দুবাসিনীতে ভর্তি হয়েছিলাম, জি স্যার। সেখান থেকে একবারে ক্লাস 10 পর্যন্ত। তো ধরেন এই যে প্রাইমারি এবং আপনার ওই কলেজ, মানে হাই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়, জি তো আমাদের তো গোড়ায় গলদ। মানে প্রাইমারি স্কুলে তো আপনি দেখেন যে প্রাইমারি স্কুলে কারা শিক্ষকতা করেন বা কারা শিক্ষকতায় যান, জি মানে নিশ্চয়ই যারা অনেক মেধাবী তারা নিশ্চয়ই প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন না। বাট আমরা তাদেরকে ছোট করছি না, বাট এটাই বাংলাদেশের বাস্তবতা। আমি বলতেছি এটাই আর কি, যে আমি ছোট করছি না। জি স্যার। কিন্তু যদি আমাদের এই যারাই যাচ্ছেন, অবশ্যই শুধুমাত্র খুব ভালো রেজাল্ট করলেই যে একজন খুব মেধাবী হয় সেটা আমি বলছি না। কারণ আমি যেমন মার্কেটিংয়ের অধ্যাপক, এরকম ব্যবসায় জগতে অনেক ব্যক্তিত্ব আছে যারা কোনোদিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেনি, মার্কেটিংও পড়েননি, কিন্তু তারা কিন্তু মার্কেটিং সফল, বাস্তবে অনেক সফল। কিন্তু ওই প্রাইমারি স্কুলে মূল সমস্যাটা হয়েছে কি, যে আমাদের শিক্ষার পদ্ধতি, এবং আমরাও একসময় পড়েছি, আপনিও পড়েছেন, আমরা সবাই একসময় প্রাথমিক বিদ্যালয়ে পার হয়ে আসি। কিন্তু বিশেষ করে গত কয়েক বছরে যে পদ্ধতিতে প্রাইমারি স্কুলে এই যে 5-এ একটি পরীক্ষা, ক্লাস 8-এ একটা পরীক্ষা, এই পরীক্ষাগুলো কিন্তু একদম ধ্বংস করে দিয়েছে। এবং সত্যিকারভাবে যখন এই পদ্ধতি ওই সময়ের সরকার চালু করেন, আমি কিন্তু পরিষ্কারভাবে বলেছি তখন যে এই পদ্ধতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে অনেক ক্ষতি করে ফেলবে। কারণটা হচ্ছে যে আমরা সবাই জানি যে প্রাইমারি স্কুলে সরকার থেকে সহযোগিতা দেওয়া হয়, এবং সেখানে আবার পরিষ্কার বলা আছে যে কোনো স্কুলের যদি রেজাল্ট ভালো না হয়, ছাত্রছাত্রীরা যদি পাস না করে, তাহলে সেখানে অনুদান বন্ধ। এখন আমার এক আত্মীয় প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন, পরে উনি হেডমাস্টারও হয়েছেন। উনি নিজেই বলেছেন যে শুধু অনুদানের জন্য আমরা শিক্ষকদের দিয়ে লিখিয়ে তারপরে এই খাতা আমরা জেলা পর্যায়ে জমা দিতাম। এটা বোধহয় বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে স্যার, না? এমনি তো এটা সরকারি স্কুল, তো এমনি সবাই বেতন পান বা অন্যান্য। না, আমি যে ক্লাস 5 এবং 8-এ যে নাহিদ সাহেব যে আপনার পরীক্ষা চালু করলেন,
জি জি জি। ওই সময় কিন্তু সরকার একটা নিয়ম করেছেন যে স্কুলে পাশ করতে পারবে না, ওই স্কুলে অনুদান বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটা একটা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে যায়। আর এছাড়া আপনার একটা পদ্ধতি যখন আমরা চালু করব, যেখানেই করি, যে লেভেলেই করি না কেন, সেই পদ্ধতিটা তো পুরোপুরি যারা শিক্ষাদান করবেন জি স্যার। ওনাদেরকে তো আগে ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। জি যেমন আমরা কমিউনিকেশনের মডেলটা সবাই জানি, সেখানে দুটি কনসেপ্ট আছে। একটি জি। কনসেপ্ট হচ্ছে এনকোডিং, জি আরেকটাকে বলা হয় ডিকোডিং। এখন এনকোডিংটা কি? এনকোডিংটা হচ্ছে যে, যেমন আমি যখন ক্লাসে পড়াতে যাব, প্রথমে আমাকে এনকোডিং করতে হবে যে আমি কি পড়াতে চাই। আমি যদি নিজেই অঙ্কটা না বুঝি তাহলে আমি তো কমিউনিকেট করতে পারবো না। সেটাই। এখন একজন শিক্ষক এই যে তথাকথিত সৃজনশীল, জি জি জি। আমার অনেক বন্ধু বান্ধব যারা কলেজে শিক্ষকতা করে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক জুনিয়র শিক্ষক এবং স্পেশালি সিটি কলেজের মতো কলেজের শিক্ষকরা আমার কাছে প্রচুর আসছে, স্যার একটু আমাদের সৃজনশীল প্রশ্ন এগুলোর উত্তর সম্পর্কে একটু আমাদেরকে একটু শেখান। আমি একসময় ওই গভর্নিং বডির মেম্বার ছিলাম সিটি কলেজে। জি। তা আমার বন্ধু বলতো যে, দোস্ত আমি তো বই লিখতেছি, আমাকে কিছু সৃজনশীল প্রশ্ন বানিয়ে দাও এবং উত্তরও বলে দাও। আচ্ছা আচ্ছা। এখন আপনি মনে করেন যে একটা কলেজের শিক্ষকই বুঝতে পারছে না, এবং সিটি কলেজ অনেক ভালো কলেজ, তিনি ছাত্রদের কি বুঝাবেন? তিনি ছাত্রদেরকে, তাহলে এই সৃজনশীল যখন আমি প্রাইমারি স্কুলে দিচ্ছি, তাহলে উনি তো জীবনে সৃজনশীল কি এটাই তো বুঝেননি, তো উনি ছাত্রদেরকে শেখাবেন। গতকালই আমি একজন ভদ্রমহিলার সাথে শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। উনি আপনার ইউকেতে পড়াশোনা করেছেন, আবার রাশিয়াতে পড়াশোনা করেছেন, ইউকেতেও শিক্ষকতা করেছেন, রাশিয়াতেও করেছেন। এবং আমি তো দীর্ঘদিন 4 বছর ইউকেতে ছিলাম, এবং আমার পাশেই প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষয়িত্রী ছিলেন। ব্রিটিশ? না, উনি বাঙালি, কিন্তু চিটাগাং ইউনিভার্সিটি এক টিচারের ওয়াইফ। তো উনি রেগুলার আলাপ করতেন যে ওইখানে বাচ্চাদের কিভাবে শেখানো হয়। কিভাবে শেখানো হয় আমাদের একটু বলবেন? একদম চমৎকার পদ্ধতি, মানে কোনো রকম প্রেশার নাই বাচ্চাদের উপরে। আচ্ছা আচ্ছা। এটা বাচ্চাদেরকে স্কুলে আসতো, বাচ্চাদেরকে প্রথমে জিজ্ঞাসা করতো যে তুমি আজকে সকালে কি কি করছো, এটা নিজেই লিখে ফেলো। জি জি জি। তো সে সকালে ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হয়েছে, ব্রাশ করেছে, তারপরে নাস্তা করেছে, তারপরে কাপড় পরেছে, তারপরে মানে আসছে। এরপরে ওদের এই নর্মালি যেটা করা হতো আর কি, যেটা খুবই দরকার, মানে আমাদের এবং আমাদের লেভেলেও, আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও বলি যে দেখো, রিসার্চের সায়েন্টিফিক গুড রিসার্চের একটা বড় বিষয় হচ্ছে যেটাকে বলা হয় গ্রাউন্ডেড থিওরি। সেখানে অবজারভেশন পাওয়ারটা মারাত্মক, মানে ওইটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন ওইখানে বাচ্চাদের কি করা হয়, বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া হয়। এই মনে করেন খেলার মাঠে নিয়ে গেল, অথবা একটা ফরেস্টে নিয়ে গেল, অথবা একটা জাদুঘরে নিয়ে গেল। তো জাস্ট ওখানে সে কি কি দেখেছে এগুলো নিয়ে তাকে জি জি জি। লিখতে বলা হয়, তাকে বলে দেওয়া হয়। ইভেন একটা রুমের ভিতরে, যেমন আমরা এই রুমটায় বসে আছি, বাচ্চারা বসে আছে, আচ্ছা তোমরা এখানে কি কি দেখছো সেটা নিয়ে একটু লিখো। তো তখন তারা এই পানির বোতল নিয়ে, টেবিল চেয়ার নিয়ে, কাপড় নিয়ে, তারপরে এই যে ক্যামেরা নিয়ে, টেলিভিশন নিয়ে। তো আসলে তো লেখাপড়ার মূল উদ্দেশ্য কি হওয়া উচিত, যে আমাকে বাস্তবের সাথে ম্যাচ করতে হবে। অনেক অভিযোগ আছে না আমাদের, যে আমরা যা পড়াই, যখন একটি ছেলে বা একটি মেয়ে কর্মক্ষেত্রে যায়, সে ম্যাচ করাতে পারে না। আসলে আমি খুব জোর গলায় বলি সবসময় যে আমরা যা পড়াই সবই ইন্ডাস্ট্রির সাথে ম্যাচ করার কথা, কিন্তু সে মেলাতে পারছে না। প্রবলেমটা হলে সে মেলাতে পারছে না। যিনি অভিযোগ করেন তাকে যখন বলি যে ভাই আপনি কোথায় লেখাপড়া করেছেন, আপনিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, আপনি কিভাবে ম্যাচ করিয়েছেন। তো আমার একটি ছেলে নতুন আসছে, তাকে তো আপনাকে সময় দিতে হবে। আর যদি আপনারা বলেন যে না, আমরা আপনারা যেভাবে চান সেভাবে পড়াবো, আমার তো কোনো অসুবিধা নেই। আমি যখন ইন্টার্নশিপের জন্য আপনার কাছে, মানে একটা ছেলেকে ইন্টার্নশিপের জন্য 20 জায়গায় তাকে চিঠি পাঠাতে হয়, আমার 180 স্টুডেন্ট জন্য আমি হাজার হাজার কোম্পানিতে চিঠি পাঠাই, আপনারা রেসপন্স করেন মাত্র 5%। এবং কোনো দিন আপনারা আমাদেরকে বলেছেন যে আমার এরকম 10 জন লোক লাগবে, তাদের এই যোগ্যতা লাগবে, আপনি বলেন, দেখেন আমি আপনাকে
6 মাসের ভিতরে তাকে রেডি করে দিতে পারি কিনা, জি, গ্যারান্টেড। জি, আপনার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি জেনারেল স্কলারশিপ দেওয়া হয়, জি। অলমোস্ট 30 to 35% জেনারেল স্কলারশিপ জেনারেল স্কলারশিপ এটা কেমন? সবাইকে, ও সবাই। ইচ অ্যান্ড এভরি ওয়ান। জি, জি, এখন হার্ভার্ডে যখন পিএইচডির জন্য একজন ক্যান্ডিডেট যায়, এই পিএইচডির সমস্ত টাকা পয়সা কিন্তু কোম্পানি দেয়। জি, জি, বিভিন্ন কোম্পানিগুলো এসে হার্ভার্ডকে বলে যে আমি আগামী 10 বছরে আমার টেকনোলজিক্যাল কি চেঞ্জ আনা উচিত, জি, জি, অথবা আগামী 5 বছরে জি, আমার মার্কেট কি হবে, আপনি এটার উপরে গবেষণা করে আমাকে পলিসি দেবেন, যা খরচ হবে আমি দিয়ে দেব। জি, জি, তো হয়তো $1 মিলিয়ন দিয়ে দিল। জি, জি। তখন প্রফেসর ওই সারা পৃথিবীতে হুম, হুম। ওই টপিকের উপরে স্টুডেন্ট চায়, স্টুডেন্ট হান্ট করে এক হান ধরনের। করে। তখন স্টুডেন্টরা 5 জন স্টুডেন্টকে পিএইচডি হিসেবে নিয়ে নিল, জি, জি। ওই পিএইচডি থিসিস থেকে ওই পলিসি মেকিংটা তৈরি করে কোম্পানিকে দিয়ে দেয়। গুড। তো এখন আমি বললাম যে একটা আপনারা দক্ষ দেখেন, জনবল তৈরি হলো এক্স্যাক্টলি, এবং কোম্পানি কাজেও লাগলো আবার। হ্যাঁ, কোম্পানি একদম যা চাই জি, তাই জি, পাচ্ছে। জি, জি। আমি তখন বললাম যে আপনারা নিজেরা একটু বলেন তো যে কবে আপনারা 5টি টাকা বিশ্ববিদ্যালয়ে এই কাজে দিয়েছেন, যে আমার এরকম 10টা ছেলে লাগবে, সে এই বিষয়ে দক্ষ দরকার। কারণ আমি যেসব ছেলে মেয়েকে পড়াই তাদের এগুলো শিখতে জি, স্যার। 3 মাসের বেশি সময় লাগবে না। জি, স্যার। আমি জানি আমার ছেলেরা কতটুকু মেধাবী, এবং তারা যদি জানে যে এইটা শেখার পরে আমার অমুক কোম্পানিতে জব হবে, তাহলে আরো উদ্যম নিয়ে পড়বে। উদ্যম নেবে। কারণ আমি 83-তে আমার জীবনের শুরুতে আই স্টার্ট মাই ক্যারিয়ার উইথ ব্রিটিশ আমেরিকান টোবাকো। জি, স্যার। তখন এটা ছিল বিটিসি, এখন বিএটি। এখন বিএটি। তখনই ধরেন আমাদেরকে 3টা ধাপ পার হয়ে তারপরে চাকরি পেতে হয়েছে। জি, 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 তো এই যে প্র্যাকটিক্যালি আমি তো মার্কেটিংয়ের জব করতাম, তো আমি সারাদিন মার্কেটে ঘুরে বেড়াতাম জি, স্যার। এবং প্রত্যেকটা রিটেল শপ কাস্টমারদের সাথে তাদের সাথে আমরা ইন্টারাকশন করতাম, কি প্রবলেম আছে না আছে, এবং ইন্টার্নশিপ স্টুডেন্ট হিসেবে যদি তারা খুব উইলিংলি নিত। এখন আমার যদি প্রাইমারি স্কুলের শিক্ষাটাকে আমি পদ্ধতিটাকে যদি চেঞ্জ করতে পারি, এবং রিয়েলি যেমন আমার একটা ধারণা আছে আজকে আমি শেয়ার করতে চাই, জি, স্যার। এটা আমি কয়েক জায়গায় প্র্যাকটিসও করেছি এবং ভবিষ্যতে আমি চেষ্টা করব। মনে করেন আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছে এদেরকে যদি পার্ট টাইম প্রাইমারি স্কুলে, যে ইভেন যখন সে দেশে যায় মাঝে মাঝে 1 মাস 15 দিন 2 মাস ছুটি থাকে, না, বিশ্ববিদ্যালয় তো অনেক সময় বড় তাই না? ছুটি থাকে। হ্যাঁ। তো সেই সময়ে যদি সে তার গ্রামের স্কুলে সে যদি একটা মাসও আপনার এই ছেলে মেয়েদের পড়ায়, সে কিন্তু অনেক ভালো পড়াবে। ইটস ভেরি গুড আইডিয়া। এটা তো এই আইডিয়া কিন্তু আমার মাথার ভেতরে আজকে দেখেন, আজকে কিন্তু আপনার ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্স্যুরেন্সটা কিন্তু ম্যান্ডেটরি করা হচ্ছে। Yes. আমি যখন 2001 সালে ইস্টার্ন ইউনিভার্সিটি চালু করি, তখন আমি একটা প্রজেক্ট ডেভেলপ করেছিলাম, এই স্টুডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। আপনি বিশ্বাস করবেন, আমি একদম ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারে দ্বারে ঘুরেছি, একদম মালিক পক্ষের সাথে কথা বলেছি, এমডিদের সাথে কথা বলেছি, সরকারের সাথে কথা বলেছি, কাউকে আমি বুঝাতেই পারিনি। আমি আপনাকে যদি খুব নাটশেলে হিসাবটা দেই, যে তখন 20-22টা প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, জি, এখন তো আপনি জানেন 117টা প্রাইভেট ইউনিভার্সিটি, জি, জি, এবং পাবলিকের চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বেশি স্টুডেন্ট লেখাপড়া করে, জি। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার খরচটাও বেশি, অনেক বেশি। তাই না? ঢাকা এখন বিশ্ববিদ্যালয়ে তো ধরুন আমরা ফ্রি হ্যাঁ, পড়ি। আমরা ফ্রি পড়ি। এখন দেখেন চিন্তা করে, যে ছেলেটি 4 লাখ থেকে 20 লাখ টাকা দিয়ে পড়াশোনা করে, তাকে যদি আমি বলি বা তার গার্জিয়ানকে বলি যে আপনাকে বছরে মাত্র 5,000 টাকা দিতে হবে ইন্স্যুরেন্সের জন্য, সে দেবে না? নিশ্চয়ই দেবে। আপনি এখন চিন্তা করেন তো, যদি আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে সবগুলো মিলে ধরে নিলাম যদি আপনার 10 লাখ স্টুডেন্ট পড়াশোনা করে, তার বেশি পড়ে আমার ধারণা। ফর এক্সাম্পল জি, স্যার। 5,000 টাকা করে যদি তারা দেয়, কত টাকা হবে? অনেক টাকা। কয়টি ছেলে আপনার বিপদে পড়বে? কারণ এখানে 3টা পক্ষ থাকতে হবে, একটা হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারপরে একটা হচ্ছে ব্যাংক, আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। জি, অ্যাসেসমেন্টটা করবে হলো প্রফেশনাল অর্গানাইজেশন। জি, কোনো ছেলের যদি বাবা মারা যায়, বা আর্নিং পার্সন যদি মারা যায়, অথবা আহত হয়, অথবা কোনো কারণে তার ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, তাহলে ওই ফান্ড থেকে আমরা এটা সাপোর্ট দেব। জি, জি, এবং আমি পুরো প্ল্যান তৈরি করেছিলাম, শুধু ওইটা নয়, ওই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজে এবং স্কুলে যেসব গরিব ছেলে মেয়েরা লেখাপড়া করে তাদেরও সাপোর্ট দেওয়া হবে এই ফান্ড থেকে। ও
সো গুড আইডিয়া। অথচ এটা কিন্তু আমি ইমপ্লিমেন্ট করতে পারিনি।